দীপিকা দেবী তার পরিবার নিয়ে জয়েন্ট ফ্যামিলিতে বাস করে। একসাথে তারা 5 পরিবার বসবাস করে, কিন্তু তাদের 5 পরিবারের জন্য বাড়িতে একটাই রান্নাঘর বরাদ্দ থাকে। যতদিন পর্যন্ত বাড়ির 5 ছেলের বিয়ে হয় না ততদিন তাদের মধ্যে কোনোই সমস্যা থাকে না, কারণ বাড়ির মহিলারা নিজেদের মধ্যে মিলেমিশে রান্নাবান্না করে। তারা সবসময় একসাথে একতা বজায় রাখে। কিন্তু 5 পরিবারে যখন তাদের বৌমা আসে তখন তাদের রান্নাবান্না নিয়ে ভীষণই সমস্যার সৃষ্টি হয়। বিয়ের পর যখন 5 বউ একসঙ্গে রান্নাঘরে যায় তখন একই জয়েন্ট ফ্যামিলিতে 5টা পরিবার, তার উপর দেখলে মনে হয় একটা গোটা বাড়িতে পুরো একটা জেলার লোক বাস করে। এই একটা রান্নাঘরে এখন সবার জন্য রান্না বান্না করতে হবে, জাস্ট অসহ্য একেবারে। তা যা বলেছো দিদি, এখন এতজনের জন্য মোটেই রান্না বান্না করতে ভালো লাগছে না। তার উপর আবার শুধুমাত্র নিজেদের পরিবারের জন্যই রান্না বান্না করলে হবে না। যদি ভালো মন্দ রান্না করি তাহলে সবার জন্য রান্না করতে হবে। এখন 5 পরিবারের জন্য বিভিন্ন রকম রান্না বান্না করা সম্ভব নাকি? না না, আমি তো কারোর জন্য রান্না বান্না করতে পারবো না। আমার শাশুড়ি মা আবার বলেছে আজকে পোলাও, বিরিয়ানি, মাছ, মাংস সব রান্না করতে, কারণ আজকে 5 পরিবারের লোকজন লাঞ্চ টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করবে। আমার বয়েই গেছে, ওদেরকে ভুরিভোজ করানোর দায়িত্ব আমার মোটেই নয়। এভাবে 5 পরিবারের 3 বৌমা কিছুতেই কোনো রকম রান্নাবান্না করতে চায় না, কারণ তারা 5 পরিবারের সবার জন্য বেশি রান্নাবান্না করতে পারবে না। কিন্তু বাকি 2 পরিবারের 2 বৌমার মন খুবই ভালো, তারা সবাইকে রান্নাবান্না করে খাওয়াতে খুব পছন্দ করে। 3 বৌমা যখন চুপ করে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে তখন বাকি 2 বৌমা নিজেদের মতো রান্নাবান্না শুরু করে দেয়। কি হলো দিদি, তোমরা 3 জন দাঁড়িয়ে আছো কেন? রান্নাবান্না করবে না? তোমরা বরঞ্চ আলু আর সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দাও, আমরা রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আসলে আমি বলছিলাম কি, একেই তো রান্নাঘর ছোট, তার উপর এতজন মিলে রান্নাঘরে ভিড় করে কোনো লাভ আছে? তার থেকে তোরা দুজনেই বরঞ্চ রান্না কর, কারণ সবাই মিলে একটা রান্নাঘরে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। হ্যাঁ সেটাই, 5 পরিবার একসাথে বসবাস করি, তার উপর এত ছোট রান্নাঘর। তোরা দুজন মিলে রান্নার দিকটা ম্যানেজ কর। আমরা জানি তোরা দুজন খুব ভালো রান্না করতে পারিস, আর আমরা 3 জনই তো অত ভালো রান্নাও করতে পারি না। কিন্তু অতজনের রান্না আমরা দুজনে মিলে কি করে করব? তারপর 5 পরিবার বিভিন্ন রকমের খাবার দাবার খায়। 2 পরিবার নিরামিষ খেতে পছন্দ করে, আর বাকি 3 পরিবার মাছ মাংস খেতে ভালোবাসে। তাই সবার পছন্দের খেয়াল রেখেই তো আমাদের রান্না বান্না করতে হবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? যারা রান্না করতে পারে তাদের জন্য 5 পরিবারের একসাথে রান্না বান্না করা কোনো ব্যাপারই নয়। চুপচাপ রান্না বান্না শুরু করে দে তোরা। এই বলে 3 জনই সেখান থেকে চলে যায়। তারা খাটের উপর বসে ফোন দেখতে শুরু করে। অন্যদিকে বাকি 2 বৌমা রান্নাঘরে 5 পরিবারের জন্য রান্না করে। সেই বাড়িতে 2 পরিবার নিরামিষ ছাড়া অন্য কোনো আমিষ খাবার খেতে পছন্দ করে না। তাই রঞ্জনা এবং সুস্মিতা দুজনে মিলে তাদের জন্য গরম গরম লুচি, আলুর দম, ধোকার ডালনা, মটর পনির রান্না করে। আর বাকি 3 পরিবারের জন্য ভেটকি মাছের পাতুরি, মটন বিরিয়ানি, পোলাও, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই, তার সাথে চিংড়ি মাছ ভাজা রান্না করে। এভাবে 25 থেকে 30 জনের জন্য রান্না করতে গিয়ে তাদের প্রায় গোটা বেলা কেটে যায়। সবাই মিলে যখন দুপুরবেলা লাঞ্চ খাওয়ার জন্য একত্রিত হয় তখন 5 বৌমা তাদেরকে খাবার পরিবেশন করে। সত্যি আমরা জায়েরা ভাগ্য করে এরকম 5 বৌমা পেয়েছি, কারণ এরা 5 জনে মিলে কত সুন্দর ভালো মন্দ রান্না করেছে। নিরামিষ আমিষ সব রান্না করেছে, এদের রান্না বান্নার কোনো বিকল্প হয় না। এভাবেই দীপিকা দেবী এবং তার 4 জায়েরা মিলে 5 বৌমার খুবই প্রশংসা করতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু সেই জয়েন্ট ফ্যামিলির বড় 3 বৌমা সবসময় নানান রকম অজুহাতে ছোট 2 বৌমার ঘাড়ে রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দেয়। একদিন রাত্রিবেলা রঞ্জনা এবং সুস্মিতা যখন রান্না করে তখন দীপিকা দেবী ও তার 3 মেয়ে রান্নাঘরে যায়। বৌমা, আজকে রাত্রিবেলা আমাদের কারোর ভাত খেতে ইচ্ছা করছে না, তাই তোমরা আমাদের 5 পরিবারের জন্য গরম গরম রুটি, আলুর তরকারি রান্না করো। তার সাথে সবার জন্য একটা করে ডিমের অমলেট রান্না করবে। আর হ্যাঁ, তোমাদের দেওররা কিন্তু আজকে রাত্রিবেলা দেরি করে অফিস থেকে ফিরবে। ওরা বাড়ি আসার পর সাবু মাখা খাবে, তাই তোমরা নারকেল বেটে ভালো করে সাবু মেখে রাখবে।
এই বলে দীপিকা দেবী এবং তার মেয়েরা সেখান থেকে চলে যায়। কিন্তু রঞ্জনা এবং সুস্মিতা খুবই বিপদে পড়ে, কারণ রাত্রিবেলা দুজনের পক্ষে অতগুলো রুটি করা মোটেই সম্ভব নয়। তার উপর আবার সাবু মাখাও আছে। চল আমরা বরং দিদিদের ঘরে যাই, ওদেরকে আমাদের সাথে রাত্রিবেলা রান্না করতে বলি, না হলে আমরা তো সময় মতো অতগুলো রুটি করে উঠতে পারবো না। এই বলে রঞ্জনা এবং সুস্মিতা তাদের 3 বড় জায়ের ঘরে চলে যায়। তারা যখন তাদেরকে রুটি তরকারি এবং সাবু মাখা করতে বলে, তখন তারা 3 জনই যেন আকাশ থেকে পড়ে। এখন রাত্রি 8টা বাজে, এখন এসে রুটি করার কথা বললে হবে? আমি সবেমাত্র হাতে নেল পালিশ পরেছি, এখন আমি রান্নাঘরে যেতে পারবো না। তোরা একটু ব্যাপারটা দেখে নি। আর তার থেকে বড় কথা কি বলতো, ওই রান্নাঘরে 5 পরিবারের জন্য রান্নাবান্না একসাথে হয় তো, তাই অতগুলো রুটি তৈরি করতে গেলে রান্নার ভীষণ গ্যাস হবে, রুটির গন্ধে আমার বমি পেয়ে যাবে। আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। এই তো কিছুক্ষণ আগেই আমি 5 পরিবারের সব জামা কাপড় ধুয়ে এলাম। তুমি তো ওয়াশিং মেশিনে জামা কাপড় পরিষ্কার করো দিদি, তাতে তো বেশি খাটনি হয় না। তার উপর আবার সুস্মিতা সব জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছে। তোমরা কি কোনোদিনও রান্না বান্না করবে না? প্রত্যেকদিন এভাবে অজুহাত দেবে? একদম বেকার কথা বলবি না। তোদের যদি 5 পরিবারের রান্না একসাথে করতে ইচ্ছা হয় তোরা করে ফেল, আমাদের জোর করবি না। আর যদি সমস্যা হয় তোদের স্বামীদের বল রান্নাঘর আলাদা করে নিতে। এখন যদি রান্নাঘর আলাদা হয়ে যায়, তাহলে তোমাদের 3 পরিবারের রান্নাঘরও তো আলাদা হয়ে যাবে। তখন তো তোমাদের রান্না বান্না করতেই হবে, তখন তোমাদের কোনো সমস্যা হবে না বলো? রান্নাঘর আলাদা হলে আমাদের বিষয়টা আমরা বুঝে নেব, কারণ সব সময় যে হাতে রান্না করে খাওয়াতে হবে তার তো কোনো মানে নেই। আমরা অনলাইনে খাবার অর্ডার করে নেব, কিন্তু তোদের মতো গোটা 5 পরিবারের রান্না একসাথে করতে পারবো না। কারণ আমরা যদি এখন রান্না করি, তাহলে তোদের 2 পরিবার তো আমাদের হাতে রান্নাও খাবে। বেকার বেকার অত খাটনি করার তো কোনো মানে হয় না। এমন কথা শুনে রঞ্জনা এবং সুস্মিতা দুজনেরই খুব খারাপ লাগে, কিন্তু তারা কোনো রকম কথা বাড়ায় না। দুজনেই আবার রান্নাঘরে গিয়ে 5 পরিবারের লোকেদের জন্য রান্না বান্না করে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন যখন 5 পরিবারের সবাই একসাথে রাত্রিবেলা ডিনার করতে বসে, তখন কালকে লাঞ্চের সময় যদি আমরা 5 পরিবার অনলাইনে অর্ডার করে খাবার খাই কেমন হয়? প্রত্যেকদিন বাইরে রান্না খেতে আর ভালো লাগছে না। তাছাড়া আমরা যখনই দেখি তখনই রঞ্জনা বৌদি আর সুস্মিতা বৌদি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, কিন্তু আমাদের 3 বড় বৌদি তো কোনো রান্না বান্নাই করে না। তাই কালকে 3 বড় বৌদি আমাদের অনলাইন থেকে খাবার অর্ডার করে খাওয়াবে, বুঝেছো? ছোট দেওরের এমন কথা শুনে শ্রেয়সী, অয়ন্তিকা এবং ঝিলাম খুব দুশ্চিন্তায় পড়ে। হ্যাঁ, আমরা 5 পরিবারের জন্য রান্না বান্না করতে পারি না ঠিক আছে, কিন্তু তাই বলে আমরা কি বাড়ির কোনো কাজ করি না? এই যে তোমরা সবাই মিলে অফিসে যাও, তার জন্য আমরা জামা কাপড় ইস্ত্রি করা, জামা কাপড় পরিষ্কার করা, তোমাদের ঘর পরিষ্কার করা, এই কাজগুলো তো আমাদেরই করতে হয়। হ্যাঁ, জানা আছে তোমরা কত কাজ করো। প্রত্যেকদিন এমন জামা কাপড় ইস্ত্রি করো যে প্রত্যেকটা জামা কাপড় কুচকে থাকে, আর না হলে জামা কাপড় পুড়ে যায়। সুতরাং ওইসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই। কালকে আমাদের অনলাইন থেকে খাবার অর্ডার করে খাওয়াতে হবে। তাছাড়া আমরা কিছু জানি না, কারণ কালকে ছোট 2 বৌদি রান্না বান্না করবে না, ব্যাস। ঠিক আছে, আগে ডিনার করে নাও, তারপর কালকের কথা কালকে ভাবা যাবে। হরি ঘোষের গোয়ালের মতো পরিবারের লোক, তার উপর তাদেরকে আবার অনলাইন থেকে খাবার অর্ডার করে খাওয়াতে হবে। 5টা পরিবারের জন্য একটা রান্নাঘর, সেখানে সারাদিন রান্না বান্না হচ্ছে, তবুও এদের খাবার খেয়ে শান্তি নেই। এভাবে শ্রেয়সী, অয়ন্তিকা এবং ঝিলাম বড় বড় কথা বলে সবাইকে চুপ করিয়ে দেয়। পরের দিন যখন অনলাইন থেকে খাবার অর্ডার করা হয়, তখন শ্রেয়সী, অয়ন্তিকা এবং ঝিলাম কিছুতেই অনলাইন থেকে খাবার অর্ডার করতে চায় না, কারণ এতে করে তাদের অনেক টাকা খরচা হয়ে যাবে। 5 পরিবারের 25 থেকে 30 জনের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করতে গেলে অন্তত পক্ষে 5-6 হাজার টাকা তো খরচা হবেই। বাবা, কাকা মশাই, জ্যাঠা মশাই, পিসে মশাই, মেসো মশাই, আপনাদের সবাইকে বলছি, আমাদের বিয়ের পর আপনারা একদিন আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু সেটা আপনারা ভুলে গেছেন তাই তো? তার থেকে বরং আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি, মানে আজকে আপনারা আমাদেরকে ট্রিট দেবেন। হ্যাঁ তাই তো, আমাদের বিষয়টা মনে ছিল না। তাহলে তাই হোক শ্রেয়সী বৌমা, তাহলে তোমাদেরকে আর আজকে অনলাইন থেকে খাবার অর্ডার করতে হবে না। চলো আমরা 5 পরিবার একসাথে গিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি। স্বপনবাবু এবং পরিবারের বাকি বয়োজ্যেষ্ঠ সদস্যরা একই কথা বললে শ্রেয়সী, অয়ন্তিকা এবং ঝিলাম খুবই খুশি হয়, কারণ তাদের পকেট থেকে আর টাকা খরচা হবে না। এভাবেই আজকে 5 পরিবারের এক রান্নাঘর বন্ধ থাকে। তারা সবাই মিলে রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়, কিন্তু রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে প্রায় 30 থেকে 40 হাজার টাকা বিল হয়। সেই বিল বয়োজ্যেষ্ঠরাই মিটিয়ে দেয়। আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্ট থেকে ভারী ভারী খাবার খেয়ে এসেছি, তাই রাত্রিবেলা কেউ আর ডিনার করবে না মনে হচ্ছে।
না না, ডিনার করবে না কেন? বাড়িতে সবাই রাত্রিবেলা হালকা চিকেন স্যুপ খাবে, তোমরা দুজনে মিলে সবার জন্য চিকেন স্যুপ বানিয়ে নাও। আর হ্যাঁ, আমাদের জন্য কিন্তু ওটস বানিয়ে দিও। এই বলে তিন বউ রান্নাঘর থেকে চলে যায়। সুস্মিতা এবং রঞ্জনা আবার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য গরম গরম রান্নাবান্না করতে শুরু করে। এভাবেই পাঁচ পরিবারের জন্য বরাদ্দ একই রান্নাঘরে দুই বৌমা খুব সুন্দর করে সবার জন্য রান্নাবান্না করে, কারণ তারা প্রতিবাদ করতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু দিনের পর দিন পাঁচ পরিবারের খাওয়া দাওয়ার পরিমাণ যেন আরোই বাড়তে থাকে, যার ফলে দুই বৌমা এবার বিরক্ত হয়ে ওঠে। একদিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে ছুটির দিনে যখন দুই বৌমাকে রান্না করতে বলে, তখন আপনাদের পাঁচ পরিবারের সবার জন্য মন মতো রান্না করতে হবে, কিন্তু আপনারা একটু অপেক্ষা করুন, আজকে আমরা দুই বৌমা রান্না বান্না করতে পারবো না। হ্যাঁ একদম, আজকে আমরা আর রান্না বান্না করতে পারছি না, কারণ আজকে যেহেতু ছুটির দিন, তাই আজকে আমরা দুই বৌমা রান্নাঘরে যাব না। রান্নাঘরে যাবে না মানে? তোমরা যদি রান্না বান্না না করো তাহলে কে রান্না করবে? আর আমরা সবাই এখন সকাল থেকে না খেয়ে থাকবো নাকি? না খেয়ে থাকবে কেন? আসলে আমরা এতদিন ধরে জয়েন্ট ফ্যামিলির জন্য একাই রান্না বান্না করে এসেছি, তাও আবার একটা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না গো। আমরা একটা রেস্টুরেন্টে ফোন করেছি, সেখান থেকে 5 জন নামকরা শেফ আসবে। ওরা আজকে থেকে পাঁচ পরিবারের মন মতো সব রান্না বান্না করে দেবে, তবে মাস গেলে ওদেরকে মোটা টাকা মাহিনা দিতে হবে। এই কথা শুনে শ্রেয়সী, অয়ন্তিকা এবং ঝিলাম চমকে ওঠে। ওরে বাবা, 5 জন রেস্টুরেন্টের রাঁধুনি যদি আমাদের বাড়িতে রান্না বান্না করতে আসে, তাহলে ওদের মাহিনা কে দেবে? কেন? আমরা 5টা পরিবার যখন একসাথে মিলে খাওয়া দাওয়া করি, তাহলে 5 পরিবার 5 জন রাঁধুনির মাহিনা দিতে পারবো না? আমি আর রঞ্জনা আমাদের স্বামীদের সাথে কথা বলে নিয়েছি, আমাদের 2 পরিবারের রাঁধুনির মাহিনা ওরা দিয়ে দেবে, আর তোমরা তোমাদের 3 পরিবারের রাঁধুনির মাহিনাগুলো বুঝে নিও। ওরা মাস গেলে কিন্তু খুব একটা বেশি টাকা নেবে না, ওই ধরো 30,000 টাকা তো নেবেই। এমন কথা শুনে তিন বৌমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্টের 5 জন শেফ এসে হাজির হয়। তারা রান্নাঘরে গিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো রান্নাবান্না করতে শুরু করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। 1 মাস পরে যখন 5 জনে এক একজন করে 30,000 টাকা গুনে নিয়ে চলে যায়, তখন 3 বড় বৌমার গায়ে জ্বালা ধরে। আমরা আর কোনো রাঁধুনিকে টাকা দিতে পারবো না, প্রত্যেক মাসে আমার স্বামীদের 30,000 টাকা দিতে গিয়ে অনেক ভারী পড়ে যাচ্ছে। রঞ্জনা, সুস্মিতা, তোরা আমাদেরকে ক্ষমা করে দে, আমরা 5 বৌমা মিলে একসাথে আমাদের 5 পরিবারের জন্য রান্না বান্না করব। এভাবে শ্রেয়সী, অয়ন্তিকা এবং ঝিলাম যখন একই কথা বলে, তখন রঞ্জনা এবং সুস্মিতা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে 5 বউ একসাথে একই রান্নাঘরে মিলেমিশে রান্নাবান্না করতে শুরু করে। সোনপুর গ্রামটি খুবই অনুন্নত ছিল, সেখানকার আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ ছিল। ওই গ্রামে কোনো শৌচালয় এবং বিদ্যালয় ছিল না। ওই এলাকায় কোনো স্কুল কলেজ না থাকায় ওখানকার বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল। গ্রামের কিছু কিছু ছেলে শহরে গিয়ে পড়াশোনা করলেও গ্রামের মেয়েদের শিক্ষা লাভ করার কোনো অধিকার ছিল না। সকল গ্রামবাসীর মতামতের অভিন্নতা থাকলেও বৈশাখীর চিন্তাভাবনা একটু আলাদা প্রকৃতির ছিল। একদিন বৈশাখী বাজার করে বাড়ি ফিরছিল, তখনই তাদের গ্রামের প্রধান সাহেব মনোরঞ্জন বাবুর সঙ্গে দেখা হয়। আরে প্রধান সাহেব, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম, কোথাও গিয়েছিলেন নাকি আপনি? হ্যাঁ, আমি কিছুদিনের জন্য একটা দরকারে শহরে গিয়েছিলাম। আর বলো না, শহরের মানুষজনের বোধ বুদ্ধি বলে কোনো জিনিসই নেই। শহরের মানুষজন খুবই নির্লজ্জ। শহরের লোকজন নিজেদের বাড়ির মেয়ে বউদের ইনকাম করতে বাইরে পাঠাচ্ছে। ওরা এটা বোঝে না যে মেয়েদের সবসময় বাড়ির মধ্যেই আটকে রাখা দরকার। এতে অসুবিধা কি প্রধান সাহেব? শহরে তো সবাই শিক্ষিত, ওরা কি আমাদের মতো মূর্খ? শহরের মেয়েরা বউরা সবাই পড়াশোনা করে চাকরি বাকরি করে, আর আমাদের গ্রাম এসব দিক থেকে কতই না পিছিয়ে আছে। কি বলছো কি? ওদের পতন তো খুব তাড়াতাড়ি। আমি নিশ্চিত মেয়েরা হচ্ছে ঘুড়ির মতো, একটু বেশি ঢিল দিলেই আকাশে উড়ে চলে যাবে। তেমনি মেয়েদেরও ছুটি দিলে না লাগাম ছাড়া ভাবে জীবন কাটাতে চাই ওরা। ক্ষমা করবেন প্রধান সাহেব, আমার তো মনে হয় শহরের মতো আমাদের এলাকাতেও শিক্ষা ব্যবস্থার প্রচলন করা দরকার। আমাদের গ্রাম সব দিক থেকে পিছিয়ে আছে, আর শহরের মানুষজনকে দেখেছেন ওরা কত বেশি এগিয়ে। এর পেছনে একটাই কারণ, শিক্ষা। শিক্ষা মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়। বৈশাখী নিজেই নিরক্ষর ছিল, সে নিজের নাম পর্যন্ত সই করতে পারত না,
কিন্তু তবুও তার চিন্তা ভাবনা অশিক্ষিত নিরক্ষর মানুষদের মতো ছিল না। আর ঠিক সেই কারণেই সে তার ছেলে রামকুমারকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছিল। কয়েক বছর পর রামকুমার বাড়ি ফিরে আসে, কিন্তু রামকুমার একা নয়, সে সঙ্গে করে একটি মেয়েকেও নিয়ে এসেছিল। মা, এই দেখো আমি কাকে এনেছি। এর নাম হলো সুচরিতা। আসলে মা মা আমি থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। এই মেয়েটা হলো আমার বৌমা। কি আমি ঠিক বললাম তো? মা, আমাদের বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আমি তো তোমাকে নিয়ে খুব চাপে ছিলাম। আমাদের গ্রামে যেহেতু ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতো বিয়ে করতে পারে না, সেই জন্য আমি মনে মনে ভেবেছিলাম আমি হয়তো খুব বড় ভুল করে ফেলেছি। না বাবা, তুই কোনো ভুল করিসনি। বরং ভুল তো আমাদের গ্রামের লোকজনেরা করে। প্রত্যেক ছেলে মেয়েদেরই নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার দেওয়া উচিত। আমি গ্রামের লোকেদের সব আলতু ফালতু কথাই কান দিই না। সত্যি মা, তুমি সবার থেকে খুবই আলাদা। তোমাকে মা হিসেবে পেয়ে আমি খুব খুশি। সুচরিতা শহরের একটি শিক্ষিত মেয়ে ছিল। সে খুবই নম্রভদ্র ছিল। বৈশাখী তাকে বৌমা হিসেবে মেনে নেওয়ায় সুচরিতাও মনে মনে খুবই খুশি হয়। সুচরিতা একজন শিক্ষিত শহুরে মেয়ে হওয়া সত্ত্বেও সে গ্রামে এসে খুব সহজেই নিজেকে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। একদিন সে তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি সারাদিন কি করেন? আপনি কি সারাদিন এমনই খালি বসে থাকেন? আগে তো আমি শুধু শুধু খালি বসে থাকার কোনো সুযোগই পেতাম না। সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতেই আমার সময় কেটে যেত। কিন্তু তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাকে যে কোনো কাজ করার সুযোগই দাও না, তাই আমাকে এখন খালি বসে থাকতেই হয়। মা, তাহলে তো আপনি একটা কাজ করতে পারেন। আপনি তো আমার কাছে পড়ালেখা শিখতে পারেন। বেকার তো আপনি সেই বাড়িতেই বসে থাকেন। কি হলো, কিছু বলুন। কি যে বলো না বৌমা, তোমার কথা শুনে আমি অবাক হলাম। এখন এই বৃদ্ধ বয়সে আমি পড়াশোনা শিখে কি করব? পড়াশোনা শিখে কি কোনো কাজে আসবে? আর তাছাড়া আমার কপালটা যে বড্ড খারাপ। এমন একটা গ্রামে জন্মেছি যে কোনোদিনও স্কুলে যেতেই পারলাম না। টিপছাপ দিতে দিতেই জীবনটা শেষ হয়ে গেল। আর কয়দিনই বা বাঁচবো? কেন মা, শিক্ষার কোনো বয়স আছে নাকি? আর শিক্ষার কখনোই বিফলে যায় না। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। আর তাছাড়া আপনাকে তো পড়াশোনা করতে স্কুলে যেতে হবে না। আপনি আপনার বৌমার কাছেই পড়বেন। আপনার বৌমা বিএ পাস, সেটার একটা সুবিধা লাভ করুন। আপনি পড়াশোনা করলে আপনার ছেলেও কিন্তু খুব খুশি হবে। হ্যাঁ তাই তো, আমার বৌমা যে বিএ পাস আর আমি একজন মূর্খ অশিক্ষিত শাশুড়ি, এটা তো মেনে নেওয়া যায় না। তাই আজ থেকে আমার বৌমা হলো আমার টিচার আর আমি হলাম স্টুডেন্ট। কি ঠিক বললাম তো? আমার ছেলের মুখে শুনে শুনে এগুলো কিন্তু আমি শিখে ফেলেছি। হ্যাঁ মা, একদম ঠিক। আপনার ছেলের কাছ থেকে আপনি হয়তো ভালোভাবে কথা বলা শিখেছেন, কিন্তু আমার কাছ থেকে আপনি এবার লেখা শিখবেন, পড়া শিখবেন। আর একদিন আপনিও আমার মতো, আপনার ছেলের মতো শিক্ষিত হয়ে যাবেন। সুচরিতা সেদিন থেকেই তার শাশুড়ি মাকে পড়ানো শুরু করে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে সুচরিতা তার শাশুড়ি মাকে পড়াতে বসাতো। পড়াশোনা করার মধ্যে বৈশাখী একটা আলাদা আনন্দ খুঁজে পেয়েছিল, তাই সে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কি ব্যাপার বলতো? বৈশাখীকে আর বাইরে বের হতে দেখা যায় না। শহরে বৌমা আসার পর থেকে তো ওর টিকি খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ওর শহরে শিক্ষিত বৌমা বৈশাখীর উপর অত্যাচার করছে। শহরের মেয়ে তো বলা যায় না, ওরা অনেক কিছুই করতে পারে। হয়তো শাশুড়ি মাকে দিয়ে দিনরাত কাজ করাচ্ছে। কি বলিস কি? চল তো একবার গিয়ে দেখে আসি বৈশাখী কি করছে। আগে তো সন্ধ্যাবেলা করে তাও বাইরে বেরিয়ে আমাদের সঙ্গে গল্প গুজব করতো, এখন তো আর তাও বেরোচ্ছে না। চল চল যাই। বুলটি এবং মোহনা নামে পাড়ার দুটি মহিলা বৈশাখীর বাড়িতে আসে। তারা জানালা দিয়ে দেখে যে সুচরিতা তার শাশুড়ি মাকে পড়ালেখা শেখাচ্ছে। এই দেখে তারা দুজনে অবাক হয়ে যায়। এ কি কাণ্ড রে! এরা শাশুড়ি বৌমা করছে কি? বৈশাখী ওর বৌমার কাছে পড়াশোনা করছে। এদের কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? বুড়ি বয়সে পড়াশোনা করবে? আমার তো মনে হচ্ছে বৈশাখী শহুরে বৌমা জোর করে চাপ দিয়ে ওকে পড়াশোনা করাচ্ছে। পড়াশোনা করা খুব কঠিন ব্যাপার। এত কঠিন কাজ কে করতে চাই বলতো? এই চল চল, আমাদের গ্রামের সবাইকে জানাতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই। এদের নামে বদনাম করতে হবে ভালো করে। এই বলে বুলটি ও মোহনা পাড়ার অন্যান্য মহিলাদের সঙ্গে বৈশাখীর পড়াশোনা করার ব্যাপারে জানাতে থাকে।
পরের দিন বৈশাখী যখন তার বৌমা সুচরিতার সঙ্গে বাজার করে বাড়ি ফিরছিল, তখন পাড়ার কয়েকটা মহিলা বুলটি ও মোহনার সঙ্গে দাঁড়িয়েছিল। এই যে ছাত্রী আর দিদিমণি, কোথায় যাচ্ছ তোমরা দুজনে? শুনলাম নাকি বৌমা দিদিমণি হয়ে শাশুড়ি মাকে পড়াশোনা শেখাচ্ছে। আরে বৌমা, তুমি তো আমাদেরও লেখাপড়া শেখাতে পারো। শুধু তোমার শাশুড়ি মাকে পড়ালেখা শেখালে কি করে হবে? আমরা তো তোমার শাশুড়ি মায়ের মতোই। কি পড়াবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পড়াবো না? তবে আপনারা ব্যাপারটাকে ব্যঙ্গ না করে যদি সত্যি সত্যি পড়াশোনা করতে চাইতেন তাহলে আমি বেশি খুশি হতাম। তাছাড়া আমরা তো কোনো কাজ করছি না, আপনারা আমাদের এমন করে ধরলেন যেন আমরা কোনো চুরি চামারি করে পালাচ্ছি। দেখেছিস তো বৈশাখী, তো শহরে বৌমা শিক্ষিত হয়ে মাথা নষ্ট হয়ে গেছে। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেইটুকুই জানে না। তুই নাকি আবার তার কাছেই পড়াশোনা শিখছিস। আমাদের কথা শোন, তুই একজন শাশুড়ি মা, আর শাশুড়ি মারা সবসময় বাড়ির বৌমাকে গণ্ডির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করে, সবসময় নিয়ম শাসনের মধ্যে ধরে রাখে। তা না করে তুই তোর বৌমার অনুগত হয়ে পড়াশোনা করছিস। সত্যি তোর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তুই শাশুড়ি মা হয়ে তোর বাড়ির বৌমার কাছে ছোট হচ্ছিস। তুই এটা পারলি কি করে? এতে ছোট হওয়ার কি আছে? আর লাজ লজ্জারই বা কি আছে? শিক্ষার কোনো বয়স হয় না। ছোটরা যেমন বড়দের কাছ থেকে শিক্ষা লাভ করে, তেমনি বড়রাও ছোটদের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারে। কিন্তু এগুলো বুঝতে গেলে তোদের শিক্ষার প্রয়োজন আছে। তাই বলছি শোন, পড়াশোনা করতে চাস যদি তাহলে আমাদের বাড়ি চলে আসিস। আমার বৌমা তোদের সবাইকেই পড়াবে, তাও আবার ফ্রিতে। এই বলে বৈশাখী তার বৌমার সঙ্গে সেখান থেকে চলে যায়। পাড়া পড়োশি তাদের উপর খুব রেগে যায়। ধীরে ধীরে এই খবরটি প্রধান সাহেবের কানে পৌঁছে যায়। প্রধান সাহেব খুব রেগে গিয়ে বৈশাখীর বাড়িতে আসে। কি হলো বৈশাখী? আমি এসব কি শুনছি? তোর বাড়িতে নাকি রঙ্গতামাশা চলছে? তুই এই বুড়ি বয়সে তোর বৌমার কাছ থেকে অ ক খ শিখছিস নাকি? শুধু অ আ ক খ নয়, এবিসিডি মানে ইংলিশ, গণিত সবই শিখছি। কেন বলুন তো? কেন মানে? আমার এলাকায় এসব চলবে না। তোদের দেখে তো পাড়ার অন্যান্য মহিলাদের মাথা নষ্ট হবে, আর তারাও তোদের দলে এসে যোগ দেবে। তখন কি হবে? তোদের জন্য পাড়ায় আর শান্তি বলে জিনিস থাকবে না। কান খুলে শুনে রাখ, দুদিনের মধ্যে সব নাটক বন্ধ হওয়া চাই। কেন, আপনার কিসের প্রবলেম বলুন তো প্রধান সাহেব? আমরা নিজের ঘরের মধ্যে কি করব না করব সেটা নিয়ে আপনি হস্তক্ষেপ করার কে? আপনার কাজের মধ্যে তো এগুলো পড়ার কথা নয়। আমরা যদি অন্য কারোর সঙ্গে কোনো অন্যায় করতাম সেক্ষেত্রে আপনার আমাদের শাস্তি দেওয়ার অধিকার আছে। আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনার নাক গলানোটা একেবারে উচিত নয়। সুচরিতার কথা শুনে প্রধান সাহেব মুখ বন্ধ করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। এই, আমরা কি ভুল করে ফেললাম নাকি বলতো? প্রধান সাহেব তো ওদের কিছু করতে পারলো না। আমি আবার শুনেছি প্রধান সাহেবের বউ নাকি বৈশাখীর বৌমার কাছে পড়াশোনা করবে বলে ভাবছিল। দেখেছিস তো বৈশাখী কেমন শিক্ষিত হয়ে গেছে? ওর চালচলন ব্যবহার একদম পাল্টে গেছে, আর কথায় কথায় আবার ইংলিশও বলে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমাদেরও পড়াশোনা করা দরকার। প্রধান সাহেব তো নিজের বউকে আটকাতে পারছে না। চল, আমরাও বরং বৈশাখীর বৌমার কাছে যাই। এই বলে তারা দুজনেই বৈশাখীর বাড়িতে আসে এবং তারাও সুচরিতার কাছে পড়ালেখা শিখবে বলে জানায়। আমার তো তোদের উপর সন্দেহ হচ্ছে। তোরা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এখানে এসেছিস, তাই না? তা না, কোনো ফোন দিয়ে নয়, বিশ্বাস কর। আমরা সত্যিই তোর বৌমার কাছে পড়তে চাই, তোর মতো শিক্ষিত হয়ে ইংলিশে কথা বলতে চাই। সুচরিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে বুলটি, মোহনা এবং প্রধান সাহেবের বউকেও পড়ানো শুরু করে। তাদের দেখে আস্তে আস্তে পাড়ার অন্যান্য মহিলারাও পড়ালেখা করার জন্য এগিয়ে আসে। দেখতে দেখতে আরো কিছু মাস কেটে যায়। একদিন প্রধান সাহেব আবার সুচরিতার কাছে আসে। আমি এখানে এসেছি তোমাদেরকে বাহবা জানানোর জন্য। সত্যি তোমরা আমাদের গ্রামের জন্য একটা মহৎ কাজ করেছো। এত বাধা বিপত্তি পেরিয়েও তোমরা পড়াশোনা চালিয়ে গেছো। আমি এখন বুঝতে পারছি শিক্ষার কতটা মূল্য। আগে আমার কাছে গ্রাম থেকে প্রত্যেকদিন কোনো না কোনো বাড়ির মহিলারা গিয়ে তাদের স্বামীর বিরুদ্ধে নালিশ জানাতো। সংসারে নানান রকমের ঝামেলা লেগেই থাকতো। কিন্তু মেয়েরা শিক্ষিত হওয়ার পর সবকিছুই পাল্টে গেছে। সবার জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। আমাদের গ্রামে এবার সরকার থেকে বিদ্যালয় স্থাপনও করা হবে, আর সেই বিদ্যালয়ের শিক্ষিকা হবে বৈশাখীর বৌমা সুচরিতা। প্রধান সাহেবের কথা শুনে সকলেই খুবই খুশি হয়। সকল গ্রামবাসীকে শিক্ষা লাভে উৎসাহ প্রদান করার জন্য সবাই তাদের বাহবা জানাতে থাকে। কয়েক মাসের মধ্যেই তাদের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। সুচরিতা শিক্ষিকা হিসাবে তাদের গ্রামের সকলকে শিক্ষাদান করতে থাকে।